গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো বুঝে পাচ্ছি না। আজকে সকাল থেকে আমাদের সাথে যা হচ্ছে, সকাল না কালকে রাত্রে থেকে দুই ছেলেরই শরীর খারাপ। বড়টা কালকে রাত্রে 3বার বমি করেছে, ছোটোটা পটি। আর কি বলবো, এত খারাপ পরিস্থিতি, কালকে সারা রাত্রি ঘুমাইতে পারিনি। আমাদের তো বাদ দাও, বাচ্চা দুটাও ঘুমাইতে পারিনি, সারা রাত্রি কান্না করছে। বাবা গেল, গিয়ে ওষুধ নিয়ে আসলো, ওআরএস নিয়ে আসলো, ওকে ওষুধ খাওয়ালাম, ছোটোটা বড়টাকে ওআরএস। তারপরে যে কাঁচা কলা নিয়ে এসছে, যে বড়টাকে ওর বাবা ভাত খাওয়াচ্ছে, ছোটোটাকে তো খাওয়াতে পারবে না, ছোটোটাকে আমি খাওয়াবো। তো খুব খারাপ পরিস্থিতির মধ্যে ভিডিও করতে একদম মন চাচ্ছে না। কারণ কি বলতো, বাচ্চার শরীর খারাপ থাকলে না ভিডিও করার একদম এনার্জি লাগে না, একদম ভালো লাগে না, খুব খারাপ লাগতেছে। এদের শরীর ঠিক থাকলে নিজের কি হয় হোক, ওরা ভালো থাকলে তখন মনে হয় কি ভিডিও করি। আজকাল রোদের যা তেজ, মনে হচ্ছে আকাশ থেকে আগুন ঝরছে। গ্রামের এই তপ্ত দুপুরের চারপাশটা খা খা করছে, কিন্তু এই আগুনের চেয়েও বড় একটা দহন চলছে এখন এই মায়ের বুকের ভেতরে। সংসারে রান্নাবান্না, বাসন মাজা, কাপড় ধোয়া, ঘর গোছা, কাজের তো শেষ নেই। কিন্তু আজ যেন আর হাত পা চলছে না। ঘরের কোণে শুয়ে আছে দুই কলিজের টুকরো। বড় ছেলেটার বমি হচ্ছিল, আর ছোট ছেলেটার শুরু হয়েছে পাতলা পায়খানা। এই প্রচণ্ড গরমে কচি কচি মুখ দুটো একদম শুকিয়ে আমসত্ত্ব হয়ে গেছে। একবার ওদের কপালে হাত দিয়ে দেখছি জ্বর এলো কিনা, আবার পরক্ষণেই দৌড়ে যেতে হচ্ছে বাইরের কাজে। অসুস্থ বাচ্চাদের মুখ দেখে কোনো মায়েরই কি কাজে মন বসে? মাঝে মাঝে মনে হয় যদি নিজের ওপর দিয়ে সবটা যেত, অন্তত অবুঝ বাচ্চা দুটো এত কষ্ট সহ্য করতে হতো না। মনে হচ্ছিল একটু যদি মেঘ হতো, একটু যদি শীতল হাওয়া বইতো, তবে হয়তো আমার মানিক দুটো শরীরটা একটু জুড়োতো। তবুও তো মা দিন শেষে চোখের জল মুছে আবারও সেই সন্তানদের জন্য ওআরএস গোলাতে হয়। সংসারে হাজারো ব্যস্ততার মাঝে মায়ের প্রার্থনা একটাই, হে ওপরওয়ালা, দুনিয়ার সব কাজ আমি একা হাতে সামলায় নেব, শুধু আমার বাচ্চা দুটো সুস্থ হয়ে করে দাও। সংসারের চাকা তো একা ঘোরে না। এই বিপদের সময়ে যখন মা দিশেহারা, তখন ঘরের কর্তাটিও হয়ে ওঠে বড় ভরসা। বাবা পরম আদরে বড় ছেলেটাকে খাইয়ে দিচ্ছে। মাত্র দুই ছেলে ঘুমালো, কাঁচা কলা সিদ্ধ দিয়ে দুজনকে জোর করে ভাত খাইয়ে দিলাম, কিছুতেই খাবে না। জোর করে ভাত ঠাত খাইয়ে ঘুমাচ্ছে। কালকে সারা রাত্রি ঘুমোতে পারেনি, একটাও না, ঘুমোচ্ছে। আমার দুনিয়ার রাজ্যের কাজ আছে, তো রান্নাটা করে নিই। তারপরে এই যে বাসনের ঢিপ প্রচুর কলের পাড়ে, মানে আমি কোন কাজ করবো বুঝতে পারছি না। এরকম ঢিপ বাসনের, ওই যে কাপড়ের ঢিপ, স্নান হয়নি, সব কিছু একবারই করব। চলো আগে বাবার জন্য তরকারিটা রান্না করে রাখি। আজকে সত্যি কথা বলতে এত কিছু রান্না করতে পারবো না, কারণ আমার অনেক কাজ আছে। তো শুধু বাবার জন্য তরকারিটা করে নিই, বাবা বাড়িতেও নেই। আজকে আমি যতই কাজ করছি না কেন বন্ধুরা, কাজ আমার শেষ হচ্ছে না, কাজ আমার পিছু ছাড়ছে না। দিন রাত হলো আমার ঘুম নেই বন্ধুরা, এক ফোঁটা আমি চোখের পাতা এক করতে পারছি না। যখনই চোখ লাগে তখনই হয় বড় ছেলে একবার কান্না করে, নাহলে আবার ছোট ছেলে কান্না করে। এ ঘুমাইতে কান্না করে, এ ঘুমাইতে এই কান্না করে, ঘুমের মধ্যে বমি। আমি যে কি 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 জ্বালাতে আছি আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। এরকম বড় ছেলেটা মানে কি খাইয়েছি বা কি খেয়েছে ওরা, আমি নিজেও বুঝতে পারছি না। আসলে গরম পড়ে গেছে, তো এখন তো সমস্ত খাওয়া দাওয়াই মেনে চলতে হবে। যদিও বা আমি কিন্তু সেরকম কিছু রান্নাই করিনি, মাছ মাংস তো রান্না করিনি, ডাল ভাত নর্মাল এগুলোই খাওয়া হয়েছে। তারপরেও যে কেন এরকমটা হয়েছে ওদের, আমি কিছুই বুঝতে পারছি না। ওরা তো ডাল ভাতই খায়, সেরকম কিছু খায় না। তো এদিকে দেখো কাপড়গুলো ধুয়ে ওকে বললাম, আমি খালি ধুয়ে দিচ্ছি, তুমি গিয়ে মেলে দাও, কারণ ওই সাইডটাতে না আমি মেলতে যেতে খুবই ভয় লাগে, কারণ বড় বড় বুঝতেই পারছো, আর বললাম না মুখ দিয়ে ওগুলো বের হয়েছে এখন যেহেতু গরমের দিন। তো সেই জন্য আমি পেছনটাতে এখন কিন্তু যাই না বলতে গেলে। এরকম দিনে কিন্তু এরকমটাই হয়, গরমের দিন পড়লে, বর্ষার দিন পড়লে আমি পেছনে একটা বারের জন্যও মাটিতে নামি
যে ছেলেটা প্রত্যেকটা সময়, যে ছেলেটা প্রত্যেকটা সেকেন্ডে ঘরে থাকতে চায় না, সবসময় মাটিতে এবং জলে খেলতে ভালোবাসে, সে আজকে বিছানায় শুয়ে আছে। কতটা খারাপ লাগে বলো। যখন দুষ্টুমি করে তখন কিন্তু আমাদের খুব মাথা গরম হয়ে যায়, আমরা খুব রেগে যাই। আবার যখন আজকে এইরকম পরিস্থিতি যখন নিজের চোখে দেখছি, তখন আবার ভালোও লাগছে না। তখন মনে হচ্ছে যে না, কেন ও দুষ্টুমি করছে না, কেন ও খেলছে না। এটা আমি এখন এই মুহূর্তে কি বলবো, আমার বলার আর কিছু নেই। তোমরা হয়তো বুঝতেই পারছো যে কতটা খারাপ লাগছে। কালকে রাতেও 2 বার বমি করে, 2 থেকে 3 বার সম্ভবত। সেটা হচ্ছে রাত 1টা, 2টা, 3টা এরকম সময়। আর আজকে সকাল থেকে একবারের জন্য উঠোনে আসেনি, ও আসতেই যাচ্ছে না, নামতেই যাচ্ছে না বিছানা থেকে। চুপচাপ বড় মানুষের মতো করে শুয়ে আছে। আমাদের যখন শরীর খারাপ হয়, আমরা তখন যেভাবে শুয়ে থাকি, ঠিক সেইভাবেই শুয়ে আছে। এই হচ্ছে বিষয়। ছেলে সকাল থেকে প্রায় 3 বার পাতলা পায়খানা করলো। তারপরে গিয়ে আমি বাজার থেকে 2 ছেলের জন্যই ওষুধ নিয়ে আসলাম। তারপরে রাত্রিবেলা টের পাইনি আমি, মিতু প্রায় অর্ধেক রাত জেগেই ছিল। তারপরে এখন একটু খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া তো করতেই চাচ্ছে না। আমি বুঝতে পারছি এই মুহূর্তে ওর খাওয়া দাওয়ার কোনো রুচি নেই, ছোটোর হোক বড় হোক। তো ঘুমালো। এখন জানি না কমবে কিনা, তবে ওষুধ খাইয়ে দিয়েছি, দেখা যাক। মাঝে মাঝে মনে হয় যে আমাদের 24 ঘন্টার দিন রাত মিলে 24 ঘন্টা না হয়ে যদি আরও বেশি হতো, তাহলে বোধহয় আরও ভালো হতো। তাহলে আমি বোধহয় একটু সময় পেতাম নিজেকে দেওয়ার মতো বা নিজে রেস্ট করার মতো। কিন্তু না, যতই সময় থাক, নিজেকে দেওয়ার মতো হয়তো বা সময় মানে হতোই না আর কি। বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি? এখন কিন্তু আমার কথাবার্তা সমস্ত কিছু জড়িয়ে যাচ্ছে। আমি নেশার ঘরে আছি, সত্যি বলছি। কারণ বিশ্বাস করো, একটা মানুষ যখন 3 রাত্রি না একদম ঘুম নেই, তার মধ্যে অনবরত কাজ, বাচ্চা দুটোর ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি, তো আমার যে কি পরিস্থিতি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আমার সত্যি কথা বলতে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছি। আমিও মানে সত্যি গিভ আপ করে দিয়েছি, মানে আমার দ্বারাই হচ্ছে না আর। কিন্তু তবুও আমার গাড়িটাকে আমার চালাতেই হবে। কোনো কিছু মানে উপায় নেই। গাড়ি না চালালে, আমি যদি গাড়ি না চালাই বা আমি যদি না মানে মানে স্টপ হয়ে যায়, তাহলে পুরো সমস্ত কিছু ভেসে যাবে। বুঝতেই পারছো, সংসার, রান্না বান্না, বাচ্চা দুটোকে দেখা, জামা কাপড় ধোয়া, কত কাজ একটা বাড়ির, বুঝতেই পারো। তো সব বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য আমাকে নিজে ঠেলে হলেও কিন্তু আমাকে কাজ করতেই হবে, আমাকে চলতেই হবে। মানে পারছি না, কিন্তু তবু আমার হাত পা সব একদম ব্যথায় জর্জরিত হয়ে গেছে, শরীর দিচ্ছে না সায়, তবুও আর কি করতেই হবে আর কি। তো এই দেখো, কাপড় ধুয়ে বাসন মেজে উঠানটা কি পরিস্থিতি হয়ে আছে, উঠানটা ঝাড় দিই। মাঝে মাঝে অনেকেই আসে বাড়িতে, তখন এসে যদি দেখে উঠানটার এরকম পরিস্থিতি, কীরকম লাগে বলো তো। সেই জন্য উঠানটাও ঝাড় দিয়ে নিলাম। আর আমাদের গ্রামেতে সবাই আর কি সকালবেলা আর বিকেলবেলার দিকে কিন্তু উঠান ছাড়েই। এখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে, আজকে স্নান করতে করতে আমার অনেক লেট হয়ে গেছে বন্ধুরা। কারণ এত কাজ করতে করতে তো লেট হবেই, বুঝতেই পারো। ওদের ঘুম টুম পাড়িয়ে তারপরে কিন্তু আমি এই কাজগুলো করছি। আজকে শুধু বাড়িটাই ঝাড়াঝাড়ি করেছি, আর কোথাও যাইনি। মানে চারিপাশটা, আমাদের বাড়িটা তো অনেকটা বড়, ওই সাইড, সামনে সাইড, ওই সাইড আর ঝাড়াঝাড়ি করিনি। কারণ কোন সবাই আবার উঠে যাবে, উঠে গিয়ে আবার কান্নাকাটি শুরু করে দিবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে শুধু উঠানটা ঝাড় দিয়ে আমি এখন চলে যাব স্নানটা করে আসি তাড়াতাড়ি। তারপরে ঘরে যেতে না যেতেই একজন উঠে পড়বে, উঠে বসে আছে অলরেডি আমার জন্য। মানে আমি খাওয়া দাওয়াটাও করতে পারবো না। চলছে দুপুর প্রায় 2টো, এই মাত্র স্নান ধান করে আসলাম, আর এখন আমি খাবো। তো আমাদের দাদা ভাই 2 ছেলে সকালবেলা খেয়েছে, আমাকে বলেছে খাওয়া দাওয়া করে নাও। তো আমার সত্যি কথা বলতে খাওয়ার কোনো ইচ্ছেও ছিল না, রুচিও ছিল না। মানে বাচ্চাগুলো শরীর ভালো না, সারাক্ষণ খ্যান খ্যান করতেছিল। বড়টা তো একদমই নিচে নামতেছে না, আর সেই জন্য খাইনি। তো এখন এত খিদে পেয়ে গেছে, গাড়ি আর চলবে না এখন যদি কিছু না খাই। তো চলো ভাতটা খেয়ে নিই, ভাত টাত খেয়ে
তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, কি কি শেয়ার করছি না করছি কিচ্ছু বুঝতে পারছি না। জামা কাপড় ধুলাম, উঠান ঝাড় দিলাম, সমস্ত কাজ বাজ করে এখন চারটা খাবো। আজকে সারাদিন এইভাবে শুয়েছিল বন্ধুরা। মিতাংশ সারাক্ষণ এইভাবে শুয়ে আছে। বাবা বাবান শুয়ে থাকো। যে ছেলেটা সারাক্ষণ কলের পার, উঠোনে, এই যে এই সমস্ত জায়গায় ছোটোছুটি লাফালাফি, হ্যাঁ এখন দেখো এইভাবে শুয়ে আছে। ঠিক হয়ে যাবো। এই যে দুষ্টুমি হচ্ছে, হ্যাঁ। দিন গড়িয়ে সন্ধ্যা নামলো, তুলসীতলায় প্রদীপ জেলে উঠলো। আজকাল অন্ধকারটা যেন একটু বেশিই মনে হচ্ছে। নাতিদের এই নেতিয়ে পড়া শরীর দেখে শেষমেশ স্থির থাকতে পারল না ঘরের বয়স্ক মানুষটি। ওদের ঠাকুরদাদা এক সময় নাকি এই গ্রামে অনেক নাম ডাক ছিল। লোক বলতো কত বাচ্চার জ্বর কিংবা ঠাকুর ধরার মতো আপদ বিপদ তিনি সারিয়ে তুলেছেন। শুধুমাত্র এক গ্লাস জল আর নিজের বিশ্বাসের জোরে আজ নিজের নাতিদের এই অবস্থা দেখে তিনি আবার সেই পুরনো শক্তিতে ফিরে গেলেন। এক গ্লাস জল নিয়ে নিবৃত্ত মন্ত্র পড়তে শুরু করলেন। চারপাশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল। সেই মন্ত্রপুত জল যখন তিনি জলকষা করে পরম মমতায় অসুস্থ নাতিদের শরীরে ছিটিয়ে দিচ্ছেন, তখন আমার মনেও এক অদ্ভুত আশার আলো উকি দিচ্ছিল। মনে হচ্ছিল আধুনিক ওষুধ তো চলছেই, কিন্তু বড়দের এই আশীর্বাদ আর পুরনো দিনের এই বিশ্বাসটুকু হয়তো আমার মানিকদের রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। সন্ধ্যার সেই মৃদু আলোয় ঠাকুরদাদার বিড়বিড় করে বলা এই মন্ত্র আর নাতিদের মাথায় তার আশীর্বাদের হাত, সব মিলিয়ে যেন এক অলৌকিক প্রশান্তি নেমে এলো তপ্ত এই পরিবারে। দুই ছেলেরই যেহেতু অনবরত পটি আর বমি হচ্ছে, যার কারণে কাপড়ের যে কত ঢিপ হয়েছে সেটা আর বলে বোঝানোর মতো না বন্ধুরা। সকাল দুপুর রাত খালি কাপড় ধুয়েই চলছি, তবু মনে হচ্ছে এই কাপড় শেষ হচ্ছে না। 3-4টা করে বিছানার চাদর, যেহেতু বমি করছে 3-4টা করে বিছানার চাদর, বালিশের কাভার থেকে শুরু করে কাঁথা, জামা কাপড় সব খালি ভাসিয়ে দিচ্ছে। আমি যে কি পরিস্থিতিতে আছি আমি না কাউকে বলে বোঝাতে পারছি না, কারোর সাথে শেয়ার করতে পারছি। আমার সত্যি একটা কথা বলো বন্ধুরা, মনে হচ্ছে আমি একা কোথাও বসে হাউ মাউ করে কান্না করি যে আর ভগবানকে বলি যে আমাকে কেন এরকম পরিস্থিতিতে নিয়ে এসেছো। কাপড় চোপড় সমস্ত কিছু ধুয়ে যেহেতু রাতে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, তো সেই জন্য এখানে বাসনগুলো নিয়ে বসলাম, কারণ বাসনগুলো মাজতে হবে। আর এখানে দুজনে মিলে কথা বলছিলাম। ও আমাকে বলছিল তোমার কপাল কিন্তু খুব খারাপ। তা আসলে সত্যিই আমার কপাল খারাপ, তো এটাই আমি বলছিলাম, হ্যাঁ গো আমার কপাল সত্যিই খুব খারাপ, চারিপাশে আমার কপাল খারাপ, এরকম করে বলছিলাম। যখন বাচ্চাদের শরীর খারাপ হয়, নিজের যখন শরীর খারাপ হয় না, তখন এই জিনিসগুলো আরও বেশি করে মনে হয় যে সত্যিই আমার কপাল খারাপ। তো এগুলোই আর কি বলছিলাম। আসলে সারা দিনটা এরকম পরিস্থিতিতে থাকে না, তো ভালো কথা মুখ দিয়ে বেরই হয় না, সবসময় খারাপ কথাই মুখ দিয়ে বের হয়, কারণ বুঝতেই পারো যেরকম পরিস্থিতিতে আমরা আছি। এই দেখো বন্ধুরা, এরকম 3-4 গামলা ধুয়ে দিয়েছি, এখন এই যে আবারও এগুলো চিপে মেলে দিলাম, বড় বড় কাঁথা, তারপরে এই যে 1 গামলা ভিজিয়ে রেখেছি, এগুলোও কিন্তু আমি রাতেই চিপে রাখবো যাতে সকালে মেলে দিতে পারি, নাহলে পরের দিন সকালে কি পরবে। অনেক দূরে চলে যা, না চলে যা, তুই চলে যা। দাদা চলে গেছে, চলে যাক তোর দাদা।